যে দ্রুত বিচার চাইতে গিয়ে আমরা যাতে অতি দ্রুত বিচার না চাই, হ্যাঁ, যে একদিনের মধ্যে বিচার হয়ে যাবে, যাকে আমি মনে করছি ওই যেটা লিটন ভাই বলছেন, আমি মনে করছি যে করেছে তাকে এখন গুলি করে মেরে ফেলা হয়। আপনারা অন্তত এই রুমে যারা আছেন বা আমরা সবাই যারা আছি মানবাধিকার কর্মী হিসেবে আমরা সেরকম দাবি কিন্তু করতে পারি না। আমাদের নিশ্চিত হতে হবে যে এই প্রক্রিয়াটা একদম স্বচ্ছ এবং এটা একটা ভিত্তি আছে। জাস্ট বিকজ আমি মনে করি আমরা সবাই জানি, যে কথাগুলো আমরা অনেক সময় শুনি, আমরা সবাই জানি ওরা করেছে, এই জন্য ওদের বিচারও দরকার নাই, আপিলও দরকার নাই, শুনানিও দরকার নাই, বাস গুলি করে শেষ করে ফেলেন অথবা ফাঁসি দিয়ে শেষ করবে, সেই রকম আমরা চাচ্ছি না। এই আইনটা কেন জানি ওই সংস্কার প্রক্রিয়ার মধ্যে পড়েনি, মানে 13 সনের আইনের সুবিধা সুযোগ অনেকটা তৈরি করে দিয়েছে, কিন্তু এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা আছে যেটা সম্পর্কে আপনি শুনলেন রকির কাছ থেকে। সেদিন কিন্তু কোনো সুপারিশ, আপনি সবগুলো রিফর্ম কমিশন দেখবেন তেমন কিছু কিন্তু অল্প কিছু এসছে, কিন্তু এগুলো নিয়ে পরবর্তীতে আমরা ইন্টারিম সরকারের কাছ থেকে তেমন কোনো উদ্যোগ নিতে দেখিনি। তো এই যে যখন নতুন সরকার গঠিত হয় ফেব্রুয়ারিতে, তখন তো আলাপ আলোচনা চললো যে কোন সংস্কারকে তারা টিকিয়ে রাখবেন, কোনটাকে তারা ফেলে দিবেন। আমরা অনেকেই খুবই সংশয় প্রকাশ করেছি যে কেন মানবাধিকার কমিশনের আইনটা রাখা হচ্ছে না, কেন বিচার বিভাগকে আলাদা করার ব্যাপারে যে আইনটি করা হয়েছিল এবং যে সচিবালয়ের ব্যাপারে যে আইনটি করা হয়েছিল সেটা কেন রাখা হচ্ছে না। কিন্তু এইটা নিয়ে আমাদের তেমন আসলে অত বেশি কথা হয়নি। সো আমার মনে হচ্ছে সেটা আপনাদের জন্য এই মুহূর্তে একটা বড় কাজ, যে এই আইনটা নিয়ে কি হতে পারে এটা আপনারা পর্যালোচনা করে দেখতে পারেন, এবং আপনারা যেভাবে তদন্ত এবং ডকুমেন্টেশন করে এসছেন সেটা কিন্তু এই আইনের উপরেই করেন। যে এই একটি মামলার কথা আমরা বারবার বলি, রকি যে মামলাটা করেছেন তার ভাইয়ের ব্যাপারে, যেটাতে একটি মাত্র রায় আমরা এত বছরে পেয়েছি, কিন্তু অন্য যে মামলাগুলো ইতিমধ্যে হয়েছে যেগুলো সম্পর্কে আমরা অতটা জানি না, অতটা প্রচার হয়নি, সেগুলো সম্পর্কে আপনারা খোঁজ নেওয়ার চেষ্টা করেন যে সেগুলো কোন অবস্থায় আছে, কত দূরে গিয়েছে। প্রশ্নটাতে যদি আসি যে আইনের সমস্যা কি, একটা প্রথম সমস্যা হচ্ছে যে এইটাই যে আইন সম্পর্কে প্রচারণা তেমন নেই, অনেকে জানে না, এবং যারা আসলে ঘটনার শিকার হচ্ছেন, যেমন আমাদের যে ভাই ওনার বর্ণনা দিলেন সাতক্ষীরায় উনি যে নির্যাতনের শিকার হয়েছেন, এই আইনের অধীনে উনি তো আর মামলা করেননি, করতে পেরেছেন? আর একটু জিনিস দেখেন, মামলাটা করবে কে? এখানে রকিরা নিজেরা মামলা করতে গেছেন, পুলিশের বিরুদ্ধে বা নির্বাহী বা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আপনি মামলা করবেন, সেখানে কি নির্ভর করবেন যে তারা নিজে এসে মামলা করবে? আমরা কি ওই পর্যায়ে পৌঁছেছি বাংলাদেশে? যা শুনেছেন তাতে তো আপনার কাছে মনে পরিষ্কার যে সেটা তো আমাদের অবস্থান না, আপনাদের নিজেদের কাজ থেকে জানেন। সো এই যে মামলা করার ব্যাপারটা, এটা হলো প্রথম সমস্যা। নির্যাতনের ঘটনা আপনারা দেখিয়েছেন, আপনাদের 12 বছর ধরে আপনারা কাজ করে যাচ্ছেন, 12 বছরের প্রতিবেদন ঘেটে যদি আপনারা এখন বার করেন নির্যাতনের অভিযোগের সংখ্যা কিরকম, আর সেটার সাথে তুলনা করে দেখেন কয়টা মামলা হয়েছে, আপনারা দেখবেন যে আকাশ পাতাল তফাৎ আসলে। অর্থাৎ যারা নির্যাতনের শিকার হচ্ছেন অধিকাংশ ব্যক্তি কোনো সুযোগই পাচ্ছে না মামলা করতে। এবং কেন পাচ্ছেন না, একটা ভালো কারণ অলরেডি বুঝেছেন, পরিষ্কার একটা কারণ ওনার বক্তব্যের মাধ্যমে বুঝেছেন, যে উনি যে মামলা করার মতো অবস্থায় উনি পৌঁছবেন, সেরকম অবস্থায় তিনি থাকতে পারেন, কি করে উনি চলবেন, কি করে বাঁচবেন, মানে আজকে এখানে এসে ওনাদের সামনে কিভাবে কথা বলবেন, আপনাদের সামনে কিভাবে কথা বলবেন, এটাই তো বিশাল একটা চ্যালেঞ্জ ওনার জন্য। সো আরেকটা মামলা করে যদি উনি প্রতিকারের জন্য মামলা করবেন, প্রতিকার, পুনর্বাসন, আর যারা দায়ী তাদেরকে সাজা দেওয়ার জন্য, ওটার জন্য ওনার যে পথ চলতে হবে সেখানে ওনার পাশে কে থাকবে এটা তো পরিষ্কার না। এবং উনি যে এটার জন্য যে অর্থ লাগে, আদালতে উনি হাজির হবেন, থানায় উনি যাবেন মামলা করার জন্য, দিনের পর দিন, মাসের পর মাস একটা কেসটি প্রেসিউ করতে হবে, এটা কি ব্যবস্থা? এখানে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, একটা আইন সহায়তা ব্যবস্থা আমাদের রাষ্ট্রের আছে, সেই ব্যবস্থার মাধ্যমে কয়জন নির্যাতনের শিকার ব্যক্তিরা আসলে আইন সহায়তা পেয়েছেন সেটার উপরে আপনারা একটা পর্যালোচনা চালাতে পারেন, একটা গবেষণা চালাতে পারেন, সেটা দরকার। প্রথম কথা হচ্ছে এই আইনটা কতদূর কার্যকরী হচ্ছে প্রতিকার চাওয়ার ক্ষেত্রে, সেটা আমাদের দেখা দরকার। দ্বিতীয়টা হচ্ছে এটা কাদের কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা যাচ্ছে এবং কিভাবে তদন্ত কিভাবে চলে। अगेन আপনার রকির কথা থেকে শুনেছেন যে তদন্ত প্রক্রিয়ার জন্য ওনার বিশেষ আবেদন করতে হয়েছে যাতে জুডিশিয়াল ইনকোয়ারি হয়, বিচারিক একটা ইনকোয়ারি হয়। সেটা না হলে কে তদন্ত করতে, আপনারা নিশ্চয়ই জানেন তাই না? কি তদন্ত করতে একটা মামলায়?
বলেন কেউ? পুলিশ। পুলিশ তদন্ত করবে, যেখানে অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছে পুলিশ। কতদূর আস্থা আমরা রাখতে পারি? খুব বেশি না। সেই জন্য উনি বিচারিক তদন্ত যখন পেয়েছেন, তারপরে একটা তদন্ত প্রতিবেদন এসছে, যেটাতে আসলে বলা হয়েছে কারা কিসের সাথে জড়িত, সেটার ভিত্তিতে পরবর্তীতে বিচারটা হয়েছে। সো এখানে তদন্ত প্রক্রিয়া আমাদের একদম স্বতন্ত্র একটা তদন্ত প্রক্রিয়া এখানে দরকার। এটার জন্য অনেক দাবি বিভিন্ন সংগঠন থেকে উঠানো হয়েছে। অবশ্যই যারা এই ঘটনার শিকার হচ্ছেন তারাও এই দাবিগুলো উঠিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো পরিবর্তন দেখছি না। মানবাধিকার কমিশন যেটা যদি চালু হতো, কিছু তদন্ত কাজ হয়তো করতে পারতো। সেই তদন্ত কমিশনে, সেই মানবাধিকার কমিশন তো এখন পর্যন্ত চালু হয়নি। এখন এটাও আটকে পড়ে অবস্থায় আছে। নতুন একটা আইনের খসড়া তৈরি হয়েছে, সেটা সংসদে যাবে এই অধিবেশনে। আমরা আশা করছি কিছু একটা হবে, কিন্তু সেখানেও দেখবেন একটা বিষয় এখনো রয়ে গেছে। নতুন যে খসড়া গেছে সেখানে বলা হয়েছে যে যদি নিরাপত্তা বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের, সেখানে অবশ্যই নির্যাতন এক ধরনের মানবাধিকার লঙ্ঘন, সেটার তদন্ত সেই মানবাধিকার কমিশন করবে না, করবে সেই বাহিনী। তারাই প্রথমে তদন্ত করে তারা তাদের তদন্ত প্রতিবেদন মানবাধিকার কমিশনের কাছে দিবে। তো সেখানে আমাদের হচ্ছে জোর গলায় আমাদের এটা নিয়ে আসলে প্রশ্ন তোলা উচিত, যেটা যথার্থ কিনা। ওই প্রতিবেদন দিয়ে কি শেষ হবে, নাকি আমাদের অন্তত এতটুকু বলা আছে? সবচেয়ে ভালো হতো যদি বলা হতো যে কমিশন নিজের থেকে তদন্ত করবে। সেটাও যদি না হয়, এমনটা যদি আসে যে তাদের এই নিরাপত্তা বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার যে রিপোর্টটা আসবে সেটা যদি যথার্থ না হয়, যথার্থ মনে না করা হয় কমিশন থেকে, তখন তারা তাদের মতো করে আলাদা করে একটা তদন্ত করতে পারবেন। এই ক্ষমতাগুলো যদি আমরা না দিই, তাহলে আমরা দেখব যে আসলে বিচার প্রক্রিয়া রকেট যতদূর গেছে ততদূর যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। কারণ কোনো প্রথম হলো যে মামলা হবে না, দ্বিতীয় হলো যে তদন্ত প্রক্রিয়া, এগুলো ওই একটা জায়গায় পড়ে থাকবে। আপনি দেখবেন যে কোনো স্বচ্ছ কোনো ফলাফল আপনি সেখান থেকে পাচ্ছেন না। তৃতীয় প্রশ্নে আসি যে বিচার প্রক্রিয়া। again আপনার রকির কাছ থেকে শুনলেন যে ঘটনা কবে ঘটলো আর এখন আমরা কোন পর্যায়ে আছি। ওনার ট্রায়াল কোর্ট পেরোতে অনেক বছর লেগেছে, তারপর হাইকোর্টে এসছেন, হাইকোর্টে অনেক সময় লেগেছে, এবং যেগুলো অন্য সময়ের স্বল্পতার কারণে বলেনি। আমি একটু বুঝাতে চাচ্ছি যে কেন এখানে আসলে আমরা কেন একত্র হচ্ছি এরকম আলোচনায়, এবং কেন এটা অনেক দরকার। কারণ এই প্রত্যেক পথটা পেরোতে হলে অনেক ধরনের অনেক সংগতি লাগে এবং অনেককে একসাথে থাকতে হয়। রকি এবং তার পরিবার, এখানে জয়া আছেন, জনের স্ত্রী, ওনারা ওই পুরা ফ্যামিলি তো ফাইট করে আসছে এত বছর ধরে, কিন্তু ওনাদের ফাইটের জন্য প্রত্যেক স্টেপে ওনাদের পাশে কারো না কারো থাকতে হয়েছে। সো হাইকোর্ট ওনারা যে অতিক্রম করে এসছেন, সেখানেও কিন্তু হাইকোর্টে আবেদনের পর আবেদন দিতে হয়েছে জাস্ট একটা শুনানির জন্য। মামলাটা যদি আসে, শুনানিতে কি বলা হচ্ছে না বলা হচ্ছে সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু জাস্ট লাইনটা ধরার জন্য, তালিকাভুক্ত হওয়ার জন্য, এটার জন্য কিন্তু ম্যাসিভ একটা প্রক্রিয়া চলেছে। প্রধান বিচারপতির কাছে চিঠি লেখা, সেটা আরেকবার দেওয়া, সেটা পারসিউ করা, ফাইনাল হিয়ারিং পাওয়া, তখন কোর্টের তালিকায় যখন উঠেছে কোর্ট যাতে জিনিসটা শুনে, তালিকার নিচে যাতে না থাকে উপরে উঠে। সো এখানে কোনো আসলে গ্ল্যামারাস কোনো ব্যাপার না, এটা হচ্ছে জাস্ট লেগে থাকার একটা ব্যাপার। এবং এই জন্য আমি বলছি জোটবদ্ধ হওয়া খুবই দরকার। একজন বা একটা পরিবারে যদি ফাইট করতে হয় তখন তাদের জন্য সম্ভব হয় না। এই যে আমাদের সাতক্ষীরা ভাই যে অবস্থায় পড়েছেন, উনি এত কিছু ফেস করার পরে ওনার কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার মিলে নেই। সহযোগিতা উনি পেয়েছেন অন্যদের কাছ থেকে, হয়তো রাজনৈতিক কর্মীদের কাছ থেকে, মানবাধিকার কর্মীদের কাছ থেকে, কিন্তু আলটিমেটলি উনি ওনার এই ঘটনা যারা ঘটিয়েছে তারা বোধহয় এখন পর্যন্ত তাদেরকে কি আইনের আওতায় আনা হয়েছে না, এখন পর্যন্ত না। কিন্তু আশা করছি যে হবে, কিন্তু এখন পর্যন্ত সেটা হয় নাই। আর ওনার জন্য সেরকম কোনো আসলে যতদূর বুঝছি কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা সেভাবে এখন পর্যন্ত হয় নাই। সো এই তিনটা দিকটা আমাদের দেখতে হবে, যে যারা এই ঘটনার শিকার হচ্ছেন তারা যাতে যথেষ্ট সহযোগিতা পেতে পারেন এই আইনটা ব্যবহার করার জন্য, তদন্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছ, স্বতন্ত্র, দ্রুত হয়। এবং দ্রুত বলতে এটা একটু বলতে চাই যে আমরা যাতে ওই ফাঁদের মধ্যে না পড়ি, যে দ্রুত বিচার চাইতে গিয়ে আমরা যাতে অতি দ্রুত বিচার না চাই। হ্যাঁ, যে একদিনের মধ্যে বিচার হয়ে যাবে, যাকে আমি মনে করছি, ওই যেটা লিটন ভাই বলছেন, আমি মনে করছি যে করেছে তাকে এখন গুলি করে মেরে ফেলা হয়। আপনারা অন্তত এই রুমে যারা আছেন বা আমরা সবাই যারা আছি মানবাধিকার কর্মী হিসেবে আমরা সেরকম দাবি কিন্তু করতে পারি না। আমাদের নিশ্চিত হতে হবে যে এই প্রক্রিয়াটা একদম স্বচ্ছ
এবং এটা একটা ভিত্তি আছে। জাস্ট বিকজ আমি মনে করি আমরা সবাই জানি যে কথাগুলো আমরা অনেক সময় শুনি, আমরা সবাই জানি ওরা করেছে, এই জন্য ওদের বিচারও দরকার নাই, আপিলও দরকার নাই, শুনানিও দরকার নাই, বাস গুলি করে শেষ করে ফেলেন অথবা ফাঁসি দিয়ে শেষ করবে, সেই রকম আমরা চাচ্ছি না। আর তৃতীয় কাজটা হচ্ছে এই যে আদালতের ব্যাপারটা, বিচার প্রক্রিয়াকে অবশ্যই সেখানে রিজনেবলি দ্রুত করতে হবে এবং সেখানে আনুষঙ্গিক যে যে সুযোগ সুবিধা লাগে, যেমন আইন সহায়তা দেওয়া এই ধরনের কেসে, সেটারও দাবি আমাদের তুলতে হবে। একটা তো হচ্ছে আদালতের ভেতরে যেভাবে চাওয়া যে দ্রুত বিচার যাতে হয়। রিসেন্টলি আপনারা দেখেছেন যে যে পল্লবীর ঘটনার প্রেক্ষিতে বিশেষ করে, তারপরে এবং সেই অন্যান্য যে ঘটনাগুলো হয়েছিল ধর্ষণের, সেই প্রেক্ষিতে যে গণজোয়ার উঠেছে দেশে যে এই ব্যাপারে একটা ব্যবস্থা হোক, সেই প্রেক্ষিতে আমরা দেখেছি যে আমাদের সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে একটি বিশেষ বেঞ্চ, এখন তাদেরকে দুইজনের একটি বেঞ্চকে, দুইজন বিচারপতির একটি বেঞ্চকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই ধরনের যত আপিল মামলা আছে সেগুলো তারা শুনবেন। আর সেটা একটা পজিটিভ প্রক্রিয়া, যদি again ওখানে অতি দ্রুত কিছু না হয়। সেরকম একটা কিছু কিন্তু হতে পারে যে নির্যাতন কেন্দ্রিক বা মানবাধিকার বিষয়ক অত বেশি মামলা কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি নেই আমাদের কোর্টের সামনে, সেগুলো কিন্তু আলাদা করে ফেলা যায়। যেমন গুম নিয়ে যে দুই একটি মামলা এর আগে হয়েছিল আগের আমলেও, যেমন মাইকেল চাকমার ব্যাপারে হয়েছে, সঞ্জিদার ভাইয়ের ব্যাপারে একটা মামলা হয়েছে, সেগুলোতে শেষ পর্যন্ত আমরা কোনো আসলে অবশ্যই কোনো প্রতিকার পাইনি, কিন্তু চেষ্টা তো হয়েছে। এরকম হাতে গোনা কয়েকটি মামলা আছে যেগুলো আমরা বলতে পারি অ্যাকচুয়ালি মানবাধিকার বিষয়। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।